স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। সবাই একই রকম শাড়ি পরে সুন্দর সুন্দর ফুল কানে গুজে যেভাবে আসে, এটা আসলে দেখতেই ভালো লাগে। শীতের শেষ আর বসন্তের এই শুরুটা আমার খুব ভালো লাগে। শীতের জীর্ণতা কাটিয়ে প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত, গাছে নতুন কুড়ির উচ্ছ্বাস, ফাগুন হাওয়ায় ভালোবাসার রঙে প্রাণে খুশির হিল্লোল। এখন জনপদে নিয়ে রয়েছে বিস্তারিত। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইবাদত বন্দেগীতে মশগুল লাখো মুসল্লি। আজ ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে বৃহৎ জুমার নামাজ। এ নিয়ে এখন জনপদে রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই বসন্ত বরণ প্রসঙ্গ। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। তাই চট্টগ্রাম ও রাজশাহীতে চলছে বসন্ত উৎসব। বিশ্ব ভালোবাসা দিবস সেই উৎসবে যোগ করেছে বাড়তি মাত্রা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের পাহাড়তলীর শহীদ ওয়াসিম পার্ক থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। আমরা বিস্তারিত জানবো তাদের কাছ থেকে। আপনাদের দুজনকেই বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। মাহফুজ, শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই, চট্টগ্রামে বসন্ত উৎসবে এই মুহূর্তে কি কি আয়োজন চলছে জানাবেন। মুক্তি, আপনাকেও শুরুতেই জানাচ্ছি বসন্তের শুভেচ্ছা। ভোর থেকে আমরা দেখতে পাচ্ছি বর্ণিল নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে বসন্ত বরণ উৎসব। নানা বয়সী মানুষ হৃদয়ের সকল উচ্ছলতা ঢেলে দিয়েই আমরা দেখতে পাচ্ছি এই উৎসবে যোগ দিয়েছে এবং তারা আনন্দে মেতে উঠেছে। আমরা আসলে ভোর থেকে চট্টগ্রামের পাহাড়তলী শহীদ ওয়াসিম পার্কে এসে সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। গানে গানে সমবেত কণ্ঠে নৃত্যের মধ্য দিয়ে, আবৃত্তির মধ্য দিয়েই শিল্পীরা তাদের প্রিয় ঋতু বসন্তকে বরণ করে নিচ্ছেন এবং তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, উচ্ছলতা আমরা লক্ষ্য করছি। এবং এখানে যারা আয়োজক আছেন তারাও বলছেন যে বাঙালির চিরায়ত ঐতিহ্য হচ্ছে বসন্ত বরণ উৎসব। সেই উৎসবকে আসলে বর্ণিল করার জন্য তারা সবটুকু চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখেছি সকাল 8:30টার পর থেকেই চট্টগ্রামের এই শহীদ ওয়াসিম পার্কে বিভিন্ন আনুষ্ঠানিকতা চলছে। নানা বয়সী মানুষ তারা বাহারি ঢঙে, বাহারি সাজে কিন্তু এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি লাল এবং হলুদের একটি উৎসব এখানে চলছে। নারীরা দেখতে পাচ্ছি যে হলুদ শাড়ি যেমন পরে এসেছেন, পাশাপাশি মাথায় গাঁদা ফুলের মালা পরিধান করে তারা তাদের প্রিয় ঋতুকে বরণ করে নিচ্ছেন। পুরুষদের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রঙের পাঞ্জাবি ফতোয়া পরে এসেছেন এবং তারা বলছেন যে এই প্রিয় ঋতু তাদের জীবনে আনন্দ যেমন বয়ে আনবে, তেমনিভাবে সামনের যে সময়টুকু, এই সময়টুকু তাদের জন্য আরও বেশি সুন্দর হবে, এই প্রত্যাশা কিন্তু এখান থেকেই করা হচ্ছে। আমরা আসলে দেখতে পাচ্ছি সমবেত কণ্ঠে গান যেমন এখানে পরিবেশিত হচ্ছে, তেমনি দলীয় নৃত্য পরিবেশন করা হচ্ছে। এবার চট্টগ্রামের বোধন আবৃত্তি পরিষদ প্রতিবারের মতো এই শহীদ ওয়াসিম পার্কে অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল স্কুল প্রাঙ্গণ, চারুকলা ইনস্টিটিউট সহ বিভিন্ন স্থানে কিন্তু বসন্ত বরণ উপলক্ষে নানান আনুষ্ঠানিকতা চলছে এবং বিকেলে কিন্তু আমরা জানতে পেরেছি বর্ণাঢ্য শোভাযাত্রা হবে এখান থেকে। সেই শোভাযাত্রায় নানা বয়সী মানুষ অংশগ্রহণ করবে। আমাদের আসলে জীবনে যদি কখনো ধূসর সময় আসে, সেই ধূসর সময়কে বসন্ত অনুরণনের মধ্য দিয়ে
এক ধরনের অনুভব জাগায়। সেই দৃশ্যগুলো আমরা এই বসন্ত বরণের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে বলা যায় যে বাঙালির প্রিয় উৎসব এই যে বসন্ত বরণ এবং ফাগুনের প্রথম দিন, এই প্রথম দিনকে নানাভাবে আয়োজন করছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। একই সাথে ভালোবাসা দিবসের একটি যে মাত্রা, সেটি নতুন একটি মাত্রা যোগ করেছে এবারের বসন্ত বরণ উৎসবে। সেই সাথে সাপ্তাহিক ছুটি হওয়ায় এই দিনটি আরও বেশি বর্ণিল হয়েছে। আমরা সেই দৃশ্যগুলো এখানে এসে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের শহীদ ওয়াসিম পার্ক থেকে বসন্ত বরণ উৎসবের সর্বশেষ। চট্টগ্রামের পর এবার আমরা রাজশাহীর খবরাখবর জানবো। রাকিব, বসন্ত আজ পহেলা ফাল্গুন, একই সঙ্গে আজ বিশ্ব ভালোবাসা দিবস, তো দুটি উৎসব একই দিনে। এই দুটো উৎসবকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি কি আয়োজন রয়েছে আজকে জানাবেন? প্রকৃতিতে ফুলের নানা রঙে বসন্ত আসলে এসেছে, তবে বসন্তের সেই আয়োজন রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাজশাহীতে খানিকটা ফিকে। কেননা আসলে অন্য বছর যেমনভাবে বসন্ত এবং ভালোবাসা দিবসের আয়োজনগুলো থাকে, এবারে কিন্তু রাজশাহী জুড়ে খুব একটা বেশি তেমন লক্ষ্য করছি না। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে মতিহারের সবুজ চত্বরে কিন্তু প্রেম বঞ্চিত সংঘ, তারা তাদের যে আনুষ্ঠানিকতা সেটি পালন করছে। তারা বলছেন যে বৈষম্য বিরোধী প্রেম যাত্রা করবেন তারা এখান থেকে। তাদের এই যাত্রা মূলত আসলে সকল বৈষম্যের বিরুদ্ধে, প্রেমের ক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্য থেকে আসলে যেন বঞ্চিত না হয়, সেই কারণেই তারা এই আয়োজনটি করছেন। এবং তারা বলছেন প্রত্যেকটি ভালোবাসায় যে বঞ্চনা, যে প্রেম করতে গিয়ে যে অর্থনৈতিক নানা ধরনের কারণে আসলে বঞ্চনার শিকার হন, সেই বঞ্চনার প্রতিবাদ তারা এখানে করছেন। তারা যে স্লোগানটি নির্ধারণ করেছেন, তারা বলছেন কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। আসলে প্রত্যেক বছরই এই ভালোবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘ নামের এই সংগঠনটি এমন আয়োজন তারা করে এসেছেন। রম্যরসের মধ্য দিয়ে নানা বঞ্চনার গল্প তারা বলেন, বিভিন্ন ধরনের বঞ্চনার কথা তারা বলেছেন। এখানে তারা উদাহরণ টেনে বলেছেন যে প্রথম বর্ষ আসলেই আসলে যারা সিনিয়ররা থাকেন তারা একাধিক প্রেমের প্রস্তাব করেন এবং একাধিক প্রেম আসলে হয়ে থাকে, তবে সেইগুলো যেন না হয় সেই ক্ষেত্রেও তারা সম্মতা চান এবং সাম্য চান। এবং এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আসলে তারা আজকের যে কর্মসূচি, সেইটি আজকে এই প্রতিবাদ মিছিল তারা করবে, বিক্ষোভ মিছিল বলছে তারা। তো এই মিছিলটি আসলে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবারও এখানে এসে শেষ হবে। তার মধ্যেও তারা যে কর্মসূচিগুলো রেখেছে, এই প্রেম হোক প্রকৃতির সাথে, প্রেম হোক সকলের সাথে, সেই বিবেচনায় তারা কিন্তু আসলে যেই কর্মসূচিটি রেখেছে সেই কর্মসূচির অংশ হিসেবে এখানে বৃক্ষরোপণ আছে এবং একই সাথে প্রত্যেককে ফুল দিয়ে কিন্তু আজকের এই দিবসটি তারা উদযাপন করবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে বসন্ত এবং প্রেম বরণের এই একটি মাত্রই আসলে আয়োজন আমরা লক্ষ্য করেছি এবং তারা বলছেন এই প্রেম বন্টন হোক সবার মাঝে এবং এই প্রেম সাম্য আনুক, শান্তি আনুক এবং সকলের মধ্যে এই সকল ভালোবাসা বাড়িয়ে দেখ। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। এদিকে বসন্ত বরণ ভালোবাসা দিবস একই সঙ্গে সরকারি ছুটির দিন হওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। এরই মধ্যে বুকিং হয়ে গেছে হোটেল মোটেলের বেশিরভাগ রুম। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, কক্সবাজারে পর্যটকদের সমাগম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মুক্তি, কক্সবাজারে বসন্তের প্রথম দিন বিশ্ব ভালোবাসা দিবস এবং সাপ্তাহিক ছুটি, এই তিনে মিলিয়ে এখানে উৎসবের আমেজ আসলে শুরু হয়েছে। এবং এই যে আজকে সকাল থেকে আমরা দেখছি যে সৈকত জুড়েই কিন্তু উৎসবের আমেজ এবং প্রচুর পর্যটক এখানে রয়েছেন সকাল থেকে। আমরা এখানে হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে 70 থেকে 80% বেশি কক্ষ এখানে বুকিং রয়েছে। এবং আমরা দেখছি যে বসন্তের প্রথম দিনের যে স্বাদ সেটি অনেকের মাঝে রয়েছে এবং এখানে পরিবারের সদস্য, প্রিয়জন, বন্ধু বান্ধব কিংবা তাদের
নানা বয়সী মানুষ এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তাদের মাঝে বাড়তি আনন্দ, উচ্ছ্বাস, উন্মাদনা আমরা আসলে এখানে দেখছি এবং প্রচণ্ড উচ্ছ্বসিত আসলে যারা এখানে এসেছেন তারা অনেকে সমুদ্র স্নানে সময় কাটাচ্ছেন, কেউ জেট স্কি নিয়ে দূরে সমুদ্রে ঘুরে আসছেন এবং এখানে যে বিচ বাইক রয়েছে বিচ বাইকে চড়েও অনেকে সময় কাটাচ্ছেন, অনেকে ঘোড়ায় চড়েও সময় কাটাচ্ছেন এবং শুধু সমুদ্র সৈকত নয়, এখানে কক্সবাজার শহরের যে বৌদ্ধ মন্দির এলাকা রয়েছে কিংবা রামুর বৌদ্ধ মন্দিরগুলো রয়েছে সেখানেও পর্যটকদের ব্যাপক উপস্থিতি আছে। এর বাইরে মহেশখালী দ্বীপের যে আদিনাথ মন্দির সেখানেও পর্যটকদের উপস্থিতি রয়েছে এবং কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পার্শ্ববর্তী যেসব পর্যটন স্থানগুলো রয়েছে, বিশেষ করে ইনানি, হিমছড়ি, দরিয়ানগরের কথা যদি বলি, সেখানেও পর্যটকদের উপস্থিতি আছে এবং তারা অত্যন্ত নির্বিঘ্নে কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছেন এবং ব্যবসায়ীদের মাঝেও কিন্তু এটির কারণে স্বস্তি আসলে বিরাজ করছে। এখানে সৈকতের যারা ক্ষুদ্র ফটোগ্রাফার রয়েছেন কিংবা ক্ষুদ্র ব্যবসা বাণিজ্যের সাথে যারা এখানে জড়িত রয়েছে তাদের মাঝেও কিন্তু বাড়তি উচ্ছ্বাস, আনন্দ আমরা আসলে দেখছি এবং এই যে সময়টা আসলে কাটছে সেটি যেন অব্যাহত থাকে এরকমই আসলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। কক্সবাজার সৈকত থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মন্তোষ বেদক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কক্সবাজার থেকে। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দর্শনার্থীরা ভিড় করছেন সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে। বেড়েছে ফুলের বেচাকেনা। সেখান থেকে আরো জানাতে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, গোলাপ গ্রামে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং সেখানে ফুল কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। মুক্তি, প্রথমে ফাগুনের শুভেচ্ছা আপনাকে। আজকে ঋতুরাজ বসন্তের প্রথম দিন এবং বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কিন্তু সাভারের গোলাপ গ্রামে সকাল থেকেই আমরা দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করছি। যদিও গেলবারের তুলনায় এই ভিড় অনেক কম বলে বলছেন এখানকার দোকানি এবং চাষি যারা রয়েছেন। তারা বলছেন যে পবিত্র শবে বরাত এবং আজকে বিশ্ব ইজতেমা থাকার কারণে অন্যান্য বছরের তুলনায় মূলত আজকের দিনটিতে ভিড় কম। এছাড়াও কিন্তু আমরা দেখেছি বর্ষবরণে বিভিন্ন বয়সের নারী পুরুষ তারা কিন্তু বাসন্তী রঙের শাড়ি পরে, লাল শাড়ি পরে তারা কিন্তু এই গোলাপ গ্রামে ঘুরতে এসছেন এবং বিভিন্ন ফুল কিনছেন। তারা ফুলের মালা, ফুলের মাথায় তাদের ফুল দিয়ে ব্যান্ড বানিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে ঘুরছেন এবং বাসন্তের যে আমেজ, শীত কাটিয়ে যে বসন্তের প্রথম দিনে যে বাসন্তী শুভেচ্ছা কিন্তু বিভিন্ন মানুষের সাথে বিনিময় করছেন, যেন একটা বিশ্ব ভালোবাসা দিবস। এবং বসন্তের এই দিনে কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি যে রাজপথের হানাহানি ছেড়ে মানুষ কিন্তু ফুলের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত হয়ে পড়েছেন এবং বিরুলিয়ার গোলাপ গ্রামে কিন্তু আমরা তেমন চিত্রই দেখতে পাচ্ছি। একটু জানিয়ে রাখছি, আসলে এইবার আসলে চাষিরা বলছেন গতবারের তুলনায় ফুলের উৎপাদন অনেক বেশি হয়েছে, কিন্তু ফুলের উৎপাদন বেশি হলে দাম আসলে যথেষ্ট কম বলে বলছেন তারা। সে কারণে চাষিরা কিন্তু আসলে তেমন একটা লাভের মুখ দেখছেন না। তবে এখানকার যে উৎসব আমেজ, যে বসন্ত উদযাপনের যে বিষয়টি, যে ভালোবাসা দিবস এবং বসন্তের যেই ফুলের শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি, সেটি কিন্তু এখানে প্রস্ফুটিত হয়ে উঠেছে। বিভিন্ন বয়সের নারী পুরুষকে কিন্তু আমরা এখানে বসন্ত বরণ করতে আসতে দেখেছি এবং দুপুরের বেলা যত গড়াবে তার সাথে সাথে কিন্তু আমরা দেখবো এখানে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু ঢাকা সহ ঢাকার আশপাশের এলাকা থেকে কিন্তু এই বিরুলিয়ার গোলাপ গ্রামেই কিন্তু মানুষজন আসবেন। কপতি যুগল, তারপরে শিশু সন্তান সহ কিন্তু তারা এখানে আসছেন এবং বর্ষবরণ এবং ভালোবাসা দিবসের উদযাপনের যেন কমতি নেই এই গোলাপ গ্রামে। এই ছিল গোলাপগ্রাম থেকে বসন্তের প্রথম দিনের সর্বশেষ নিয়ে আমার কাছে বিস্তারিত। বসন্তের আবাহনে লাল রঙে সেজেছে সুনামগঞ্জের শিমুল বাগান। জাদুকাটা নদীর ধারে এই বাগানের সৌন্দর্য কার না নজর কাড়ে। ঋতুচক্রের এই সময় আরও ভিড় বাড়ে দর্শনার্থীদের। অনেকের কর্মসংস্থানে চাঙ্গা হয়ে ওঠে এই জনপদের অর্থনীতি। লিপসন আহমেদের প্রতিবেদন। ঋতুর পালা বদলেই প্রকৃতিও সাজে নানা রূপে। বসন্ত বিলাসে হেসে ওঠে জানা অজানা বাহারি ফুল। গাছে গাছে গেয়ে ওঠে পাক পাখালি, অপরূপ সৌন্দর্যে ছড়ায় মুগ্ধতা। এমনই এক সৌন্দর্যের অনন্য স্থান সুনামগঞ্জের শিমুল বাগান। ফাগুনের আগুনে মন রাঙিয়ে সেজেছে উত্তরের জনপদের সীমান্ত এলাকার এই ফুল কেন্দ্রটি। পয়লা ফাগুনকে কেন্দ্র করে আগে পরে ছুটে আসেন নানা বয়সী মানুষ। ফাল্গুন মাসে শিমুল বাগানে অত্যন্ত মানুষ
খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। সবাই এখানে এসে পরিবেশ কি সেটা বুঝতে পারে, আনন্দ উপভোগ করতে পারে। শুধু সুনামগঞ্জই না, সারা বাংলাদেশে বিনোদনের জন্য একটা অন্যতম জায়গা। আমি ফ্যামিলি সহ আসছি ঘুরতে, অনেক মানুষ আসছেন এখানে ঘুরতে আসে, অনেক দূর থেকে মানুষ দেখতে আসে। তাহিরপুরের মানিগাঁও গ্রামে 100 বিঘারও বেশি জায়গা জুড়ে শিমুল বাগান। শোভা পাচ্ছে 3000-এরও বেশি শিমুল গাছ। ফুল নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন অনেকে। বাগান ঘিরে চাঙ্গা উত্তর জনপদের অর্থনীতি। শিমুল বাগানকে কেন্দ্র করে এখানে ব্যবসা বাণিজ্য অনেক হয়, ভালো হয়। এখানেও কর্মসংস্থানের বেশিরভাগ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে সরকারি উদ্যোগে পর্যটকদের সুযোগ সুবিধার জন্য আরও কিছু স্থাপনা দরকার। জেলা প্রশাসক জানান, দর্শনার্থীদের হয়রানি রোধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং 1 ফাল্গুন এই উপলক্ষে ওনাদের পত্র দিয়ে জানিয়েছি যেন আমরা পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। দর্শনার্থীদের কাছে জনপ্রিয় পর্যটন স্পট হয়ে উঠেছে শিমুল বাগানটি। চলতি বছর প্রায় কোটি টাকার বাণিজ্যের আশা বাগান মালিকের। এখন সুনামগঞ্জ। উত্তরের জেলা পঞ্চগড়ে এবারও চাষ হয়েছে কাশ্মীর কিংবা নেদারল্যান্ডের রাজকীয় ফুল টিউলিপের। তেঁতুলিয়ার সীমান্ত এলাকায় শোভা ছড়াচ্ছে রং বেরঙের টিউলিপ। তবে এবারও লাভের খবর দিতে পারেননি উদ্যোক্তারা। তাই বাণিজ্যিকভাবে নয়, কেবল শোভা বর্ধনেই সীমাবদ্ধ টিউলিপ চাষ প্রকল্প। প্রতিবেদনে বিস্তারিত। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী গ্রাম দর্জিপাড়ায় শোভা ছড়াচ্ছে বিদেশি ফুল টিউলিপ। লাল, হলুদ, সাদা, বেগুনি সহ বিভিন্ন রঙের টিউলিপ ফুটে আছে প্রতিটি ডাঁটায়। টিউলিপের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন পর্যটকরা। দেখে খুবই ভালো লাগছে, আর এত সুন্দরভাবে টিউলিপ গুলো ফুটেছে, খুব ভালো লাগছে। এত কালারের টিউলিপ দেখে এত ভালো লেগেছে। আমার ফ্যামিলি সহ আসছি, বাচ্চারা খুব উপভোগ করছে। আমার বিশ্বাস যেই এখানে আসবেন তার অনেক অনেক ভালো লাগবে। 2022 সালে পিকেএসএফ এর অর্থায়নে তেঁতুলিয়ায় টিউলিপ চাষের উদ্যোগ নেয় বেসরকারি সংস্থা ইএসডিও। এবার চতুর্থবারের মতো তারা স্থানীয় 26 জন চাষির মাধ্যমে টিউলিপ চাষ করেছেন। নেদারল্যান্ড থেকে প্রতিটি বাল্ব আনতে খরচ পড়েছে 80 টাকা। তার সাথে উৎপাদন খরচ মিলিয়ে পড়ছে 90 টাকার উপরে। অথচ বাজারে টিউলিপ মিলে 50 টাকাতেই। তাই টিউলিপ উৎপাদন করে কিংবা টিকিটের বিনিময়ে লাভের আশা ফিকে। ব্যক্তি পর্যায়ে চাষ করলেও লোকসানের ঝুঁকি বেশি বলছেন কৃষকরা। প্রথমে পরীক্ষামূলক লাগায় আমরা এখান থেকে সফল হয়েছি, পরে দ্বিতীয়বার আমরা বাণিজ্যিক ভাবে করছি। আমাদেরকে এইচডিও প্রতিবারই বাল্ব নেদারল্যান্ড থেকে আনিয়ে দেয়, তারপর আমরা রোপণ করি। কিন্তু আসলে টিউলিপে অনেক ব্যয়বহুল খরচ। আসলে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে করে লাভ নাই। এই টিউলিপ প্রদর্শনী করা যেতে পারে, তবে শীতকালীন একটা ফুল যেহেতু, তো এটা তেঁতুলিয়াকে উপস্থাপন করার জন্য এটা একটা আলাদা একটা বিনোদন প্লাস মানুষের সৌন্দর্য এবং ভ্রমণ প্রিয়াসু যারা আসে তাদের জন্য এটা সুন্দর একটা দৃশ্য হতে পারে। বারবার চেষ্টা করেও টিউলিপের বাল্ব উৎপাদন করতে ব্যর্থ হয়েছে সংস্থাটি। তাই বড় আকারে উৎপাদনে রয়েছে বড় চ্যালেঞ্জ। বাণিজ্যিকভাবে আমরা এখন চাষাবাদ শুরু করতে পারিনি এবং আমাদের টিউলিপের যে বাল্ব, এই বাল্বটির জন্য নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা এবং আবহাওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। তথাপিও আমরা এই প্রজেক্টটি চালু রেখেছি এবং এটি ইনশাল্লাহ সামনে আরো ভালো করবে। উদ্যোক্তারা বলছেন, ক্রমাগত লোকসানে এবার টিউলিপ চাষের পরিধি আরো কমেছে। প্রায় 2 বিঘা জমিতে 9 রঙের 20,000 বাল্ব রোপণ করা হয়। তবে লোকসান হলেও ইকোট্যুরিজমের আশা তাদের। 100টা বাল্ব হয়তো আমরা লাগাইছি, সেখানে হচ্ছে 70টার মতো গাছ হবে, কিন্তু ফুল হবে দেখেন যে এখানে মনে করেন 5 থেকে 10টা। সেই হিসেবে আমরা ওই পুরানা বাল্ব বা যে টিউলিপটা আমরা চাষ করতেছি ওইখান থেকে আমরা নিজেরা বাল্বটাকে সংরক্ষণ করলে ওইভাবে এখনো সারানুরূপ ফলাফল কিন্তু এখন পর্যন্ত পাইনি। টিউলিপ পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করলেও বাণিজ্যিক উৎপাদনে রয়েছে লোকসানের বড় ঝুঁকি। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। চায়না গোলাপের নান্দনিক সৌন্দর্যে ভরে উঠেছে চুয়াডাঙ্গার বিভিন্ন গ্রাম। নজর কাটছে স্থানীয়দের। বসন্ত, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে চাহিদা থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। চাষিদের আধুনিক চাষ পদ্ধতির প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে উৎসাহিত করছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা থেকে আরো জানাবেন অনিক চক্রবর্তী। ফসলের মাঠ বদলে গেছে ফুলের বাগানে। মাঠ জুড়ে সারি সারি গোলাপের গাছ। চুয়াডাঙ্গা হয়ে উঠেছে বাণিজ্যিক গোলাপ চাষের নতুন ঠিকানা। জেলার বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে
চায়না গোলাপের বাগান, যা শুধু সৌন্দর্যের প্রতীক নয়, হয়ে উঠেছে অর্থনৈতিক সমৃদ্ধির উৎস। লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে বাণিজ্যিকভাবে চায়না গোলাপের চাষ। পাশাপাশি তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। 6 মাসে আমার 7 লাখ টাকা খরচ হয়েছে। আমি 3.5 লাখ টাকার মতন বেচা কিনা করেছি, করে আগামী মাসে এখন 1 মাস বেচা কিনা হবে খুব ভালো। 15-20টা চাষি আছি যে আমরা ফুলের চারা নিয়ে এসে নতুন করে ফুল লাগিয়ে আমরা সবাই স্বাবলম্বী আর কি, বেশ পয়সা আসে আর কি। চাষিরা বলছেন 1 বিঘা জমিতে ফুল চাষে খরচ হয় 3 থেকে 4 লাখ টাকা। তবে প্রথম বছরে সেখানে 6 থেকে 7 লাখ টাকার ফুল বিক্রি করা সম্ভব বলছেন তারা। বাগানে একবার চারা রোপণ করলে পরবর্তী কয়েক বছর ফুল পাওয়া যায়। দেশি গোলাপের দাম দ্বিগুণ হওয়ায় চায়না গোলাপ চাষে আগ্রহ বাড়ছে। এছাড়া বসন্ত, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে চাহিদা থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। 1.5 বিঘা জমিতে এবার আমি বিক্রি করছি নিম্নে প্রায় 2 লক্ষ টাকার বেচাকেনা করছি। এখন আপাতত যা ফুল আছে তাতে করে আশা করছি যদি বাজার ভালো হয় তো মনে করেন 1 লক্ষ টাকার মতো বেচাকেনা করা যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বর্তমানে জেলায় 39 বিঘা জমিতে এই গোলাপের চাষ করা হচ্ছে, যা থেকে চলতি বছর 1.5 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন কর্মকর্তারা। এখান থেকে আমাদের কৃষকরা প্রায় 1.5 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা তারা ব্যক্ত করেছেন। তারা আশা করছেন যে কমপক্ষে 1.5 কোটি টাকার ফুল তারা বিক্রি করবেন। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বড় বড় শহরগুলোতে চায়না গোলাপ ফুল ও চারা সরবরাহ করছে এই জেলার কৃষকেরা। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার 2য় পর্ব। ইবাদত বন্দেগিতে মশগুল লাখো মুসল্লি। এছাড়া আজ ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে বৃহৎ জুমার নামাজ। এ বিষয়ে আরো জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। ইফতেখার, ইজতেমায় আজ কি আনুষ্ঠানিকতা রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন জানাবেন। গতকালই আসরের নামাজের পর থেকে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে। আজকে যেহেতু শুক্রবার এবং এই শুক্রবার দিন ইজতেমায় একটি বড় একটি বৃহৎ জামাত, জুমার জামাত অনুষ্ঠিত হয়। সেই জুমার জামাতে কিন্তু অংশ নিতে ইতিমধ্যে ইজতেমায় আগত মুসল্লি ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এখন ইজতেমা ময়দানের দিকে আসছেন এবং বেলা 1:30টার দিকে ইজতেমা ময়দানে এই বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে এবং এই বৃহৎ জামাতের ইমামতি করবেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ধর্মীয় যে আলোচনাগুলো সেগুলো চলছে। আজকে বাদ ফজর ইজতেমা ময়দানে বয়ান করেন ভারতের একজন মাওলানা, তিনি বয়ান করেন এবং তাৎক্ষণিক তার বয়ান কিন্তু আমরা দেখেছি যে বাংলাতে তর্জমা করে দেওয়া হচ্ছে। এবং জুমার নামাজের পর বা ময়দানে বয়ান করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের যিনি তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী ওয়াসিফুল ইসলাম, তিনি বয়ান করবেন। পাশাপাশি আজকে দিনভর কিন্তু এখানে বিভিন্ন যে আমলগুলো রয়েছে, ইবাদত বন্দী রয়েছে, সেগুলো হবে। যেহেতু এবারই প্রথম বিশ্ব ইজতেমার ইতিহাসে প্রথমবারের মতো পবিত্র শবে বরাতের রজনী ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে মুসল্লিদের মধ্যে একটা বাড়তি আবেগ কাজ করছে। পবিত্র মশগুল হতে আজকে রাতে ইজতেমা ময়দানে লাখ লাখ মানুষের সমাগম হবে বলে ইজতেমার আয়োজক কমিটি বলছেন এবং তারা বলছেন যে এই পবিত্র রজনীতে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও এই ইজতেমাকে সার্বিকভাবে সম্পন্ন করতে এবং সফল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে। 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ যে প্রত্যেকটি খিত্তায় সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্য রয়েছেন। বলা যায় যে ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি পুরোপুরি চলছে। জুমার নামাজের আনুষ্ঠানিকতা এই মুহূর্তে চলছে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। মুক্তি। সকম ইফতেখার রায়হান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইজতেমা ময়দান থেকে।
গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি জুট গুদাম ও কাঁচা বাজারের দোকান। শুক্রবার ভোর 5টার দিকে মিলগেট এলাকার একটি জুট গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভোরে জুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের গোডাউনে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। এ সময় পুড়ে যায় কয়েকটি জুট গুদাম ও কাঁচা বাজারের দোকান। পরে উত্তরা থেকে আরও 3টি সহ মোট 7টি ইউনিটের চেষ্টায় প্রায় 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য জানা যায়নি। এই অগ্নিকাণ্ডে আমরা প্রথমে টঙ্গী ফায়ার স্টেশন যোগদান করি। পরবর্তীতে পানির সোর্স না থাকায় আমরা অতিরিক্ত সাহায্য চাই উত্তরা ফায়ার স্টেশন আমাদের সাথে যৌথভাবে কাজ করে। সাপ্তাহিক ছুটির দিন ও শবে বরাত উপলক্ষে চট্টগ্রামের বাজারে ভিড় বেড়েছে ক্রেতাদের। তবে রমজানের আগে অস্থির সয়াবিন তেলের বাজার। তৈরি হয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের কর্ণফুলী কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, ছুটির দিনে চট্টগ্রামের বাজারগুলোতে বেচা বিক্রি কেমন এবং সয়াবিন তেলের যেই সংকট সেই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? পুরো বাজার ঘুরে আমরা যেটা দেখেছি সবগুলো পণ্যেরই সরবরাহ আছে। বিশেষ করে তেলের বিষয়টি নিয়ে প্রত্যেকটা বিক্রেতাই আমাদের জানিয়েছেন যে তারা তেল যখন সরবরাহকারীদের কাছ থেকে খুঁজছেন বা যারা প্রতিনিধি আছেন কোম্পানির, তারা কিন্তু তেল দিতে চাইছেন না এবং এই তেলের সাথে তারা অন্যান্য যে পণ্য আছে কোম্পানির, সে পণ্যগুলো তারা কিন্তু তেলের সাথে নিতে বাধ্য করছেন বিক্রেতাদের এবং সে কারণে তারা কিন্তু তেলের যে সরবরাহ সেটি বলছেন যে স্বাভাবিক নয়। এবং কিছু কিছু দোকানে আমরা দেখছি 5 লিটার তেলের গায়ে যদি 850 টাকা লেখা থাকে, সেক্ষেত্রে তারা এটি বিক্রি করছেন 910 থেকে এমনকি 950 টাকা পর্যন্ত কিছু দোকানে আমরা পেয়েছি। এবং ক্রেতা যারা আসছেন তারাও আসলে বিষয়টি নিয়ে হতাশ। তারা বলছেন যে আসলে রমজানের আগে এভাবে প্রতি বছরই তেলের সংকট থাকে এবং তেলের দাম বাড়তে থাকে এবং অনেকেই আসলে শঙ্কা করছেন বা অভিযোগ করছেন যে যারা ডিলার আছেন বা যারা তেলের কোম্পানি আছেন মূলত তারাই এই তেলগুলো কৃত্রিমভাবে সংকটের একটি চেষ্টা করছেন এবং বিক্রেতারাও আসলে তাদের কোনো ধারণা নেই যে আসলে কেন হঠাৎ করে এইভাবে তেলের যে সংকট সেটি হচ্ছে। এবং আমরা দেখছি যে আসলে তারা প্রত্যেকেই বলছেন যে যেই সরবরাহ থাকে সাধারণত রমজানের আগে বা অন্যান্য সময়, সেই ধরনের সরবরাহ কিন্তু এবার নেই এবং তারা কিন্তু বাধ্য হয়ে অন্যান্য পণ্য কিনছেন। এবং আমরা যেটা দেখছি যে আসলে অন্যান্য যে পণ্যগুলো যদি বলি রমজানের অন্যান্য পণ্য, সেক্ষেত্রে অন্যান্য পণ্যগুলোর খুবই স্বাভাবিক আছে। বিশেষ করে ছোলা দাম কিন্তু গত 10-15 দিনের ব্যবধানে যদি হিসেব করি তাহলে অনেক বেশি কমেছে। এখন ছোলা বিক্রি হচ্ছে 105 থেকে 115 টাকায় এবং যেটি 10-15 দিন আগে 20 থেকে 30 টাকা বাড়তি ছিল। চিনির ক্ষেত্রেও দাম কমেছে। তারা বলছেন যে চিনি যেখানে 140 থেকে 45 টাকায় বিক্রি হতো সেটা এখন 120 টাকায় বিক্রি হচ্ছে। এবং খেজুরের দাম কিন্তু উল্লেখযোগ্য হারে কমেছে। খেজুরের কথা বলছেন যে প্রতি কার্টনে 200 থেকে 300 টাকা কিন্তু খেজুরের দাম কমেছে। তবে চালের দাম কিন্তু এখনও, যেহেতু 1 মাস আগে বেড়েছিল, চালের দাম এখনও অস্থিতিশীল আছে। চালের দাম নিয়ে কিছুটা অসন্তোষ আছে। তবে ক্রেতা ভেদে আমরা দেখেছি বিভিন্ন ভোগ্যপণ্য নিয়ে তাদের মিশ্র প্রতিক্রিয়া আছে। ক্রেতারা বলছেন যে আসলে কিছু পণ্যের দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে গত সপ্তাহে মুরগির দাম 180 টাকা থাকলেও কিন্তু এই সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে 200 টাকা। মাছের দামও বেড়েছে। তবে শবে বরাত উপলক্ষে আসলে যেভাবে বাড়ার কথা ছিল, অনেক ক্রেতা বলছেন যে সেভাবে আসলে পণ্যের দাম বাড়েনি। এবং আমরা সবজির বাজারও দেখেছি, সবজির বাজারে শসার দাম কিছুটা বাড়তি পেয়েছি কর্ণফুলী কাঁচা বাজারে। তবে অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো স্বাভাবিক আছে। এবং মূলত আসলে ক্রেতা বা বিক্রেতারা যে অসন্তুষ্টি প্রকাশ করছেন সেটি হচ্ছে তেল নিয়ে। তো এই ক্ষেত্রে তারা দাবি করছেন যে আসলে এই সময়টা থেকে যদি সরকার বিষয়গুলো নিয়ে সজাগ হয়, তৎপর হয় এবং যদি মনিটরিংয়ের ব্যবস্থা করে, নিয়মিত যে বাজার তদারকি করার যে বিষয়টি সেটি যদি তারা করেন তাহলে কিন্তু পণ্যের দাম নাগালে থাকবে। আমরা যদি গত কয়েকদিন আগে খাতুনগঞ্জেও কিন্তু একটি তেলের যে যারা মজুদদার আছেন তারা তেল মজুদের অভিযোগে কিন্তু তাদেরকে জরিমানা করা হয়েছে। এবং আমরা নিয়মিতভাবেও কিছু অভিযান দেখছি। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারও কয়েকদিন আগে রমজানকে ঘিরে একটি সচেতনতামূলক অভিযান চালানো হয়েছে। তো এমন অভিযান বা এমন পদক্ষেপ যদি সরকারের পক্ষ থেকে নেওয়া হয় তাহলে রমজানের আগে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে ক্রেতারা আশা করছেন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা মেহেরপুর। গত 1 দশক আগেও এ জেলার প্রধান অর্থনৈতিক উৎস ছিল কৃষি। তবে সময়ের সাথে বদলে গেছে এই জেলার অর্থনীতি। এখানকার হাজারো যুবক হয়েছেন প্রবাসী। তাদের উপার্জিত অর্থে সমৃদ্ধ হচ্ছে মেহেরপুর। মুজাহিদ আল মুন্নার প্রতিবেদন। গত কয়েক দশক ধরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন প্রবাসীরা।
গত 23-24 অর্থ বছরে বাংলাদেশে মোট রেমিটেন্স আসে $2,391 কোটি মার্কিন ডলার। দেশের অন্যতম রেমিটেন্স সমৃদ্ধ জেলা হিসেবে সুনাম কুড়িয়েছে মেহেরপুর। দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছে মেহেরপুরের প্রবাসীরা। হিসাব মতে জেলার প্রায় 70,000 যুবক যুবতী বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন। তাদের পরিশ্রমের উপার্জন আসছে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে। আগেকার অবস্থা আমাদের এতটা ভালো ছিল না, এখন সে 9 বছর বিদেশে কাটার পরে এখন আল্লাহর রহমতে এখন ভালো আছি। এই যে ঘরটা করেছি, এম্বাসিতে গেলে ঘূর্ণি পাকের মতো ঘুরে বেড়াই, দালালের হার বেশি বিদেশি, মানুষকে খালি ধোঁকাবাজি দেয়। আমরা মূলত গ্রাহকদেরকে উদ্বুদ্ধ করি তাদের কষ্টার্জিত টাকা যেন বাংলাদেশে বৈধ পথে আসে, অবৈধ হুন্ডি বা অন্যান্য কোনো পথে যেন বাংলাদেশে না ঢুকে। আর তাদের জন্য প্রবাসী এবং তাদের বেনিফিশিয়ারি যারা আছেন তাদের সেবার জন্য আমরা খুবই অ্যালার্ট আছি। মেহেরপুরের যারা প্রবাসে আছেন তাদের মধ্যে বেশিরভাগই মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা, ইউরোপ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত আছেন। আমার শাখাটা প্রতি মাসে 2 থেকে 3 কোটি টাকা নতুন শাখা হিসাবে রেমিটেন্স গ্রাহক আসে। আমাদের ফরেন রেমিটেন্সের ফ্লো এখানে খুব ভালো। 2024 সালে আমরা 200 কোটি টাকা ফরেন রেমিটেন্স আহরণ করতে সমর্থ হয়েছে। সুযোগ সুবিধা বাড়াতে পারলে প্রবাসের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে বলে মনে করছেন প্রবাসীরা। বাংলাদেশের অ্যাম্বাসিগুলো প্রবাসীদের কল্যাণে আরও সক্রিয় হবে বলে আশা তাদের। একজন দক্ষ শ্রমিক 5 জন অদক্ষ শ্রমিকের সমতুল্য বেতন হয়। সেই ক্ষেত্রে আমাদের টিটিসিগুলি কিন্তু মনে করেন বিশেষ পদক্ষেপ নিচ্ছে এবং মনে করেন আমাদের বিভিন্ন ধরনের কোর্স এখানে পরিচালিত হচ্ছে। এই কোর্সগুলির মাধ্যমে তারা দক্ষ হয়ে বিদেশ যেতে পারছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে 23-24 অর্থ বছরে মেহেরপুর জেলায় মোট রেমিটেন্স এসেছে $70.8 মিলিয়ন, যা টাকার হিসেবে 857,95,44,000 টাকা। এছাড়া চলতি অর্থ বছরে শুধুমাত্র জুন থেকে ডিসেম্বর মাসে মোট রেমিটেন্স এসেছে $52.5 মিলিয়ন। এই জেলা থেকে যে সমস্ত ভাই বোনেরা বিদেশে যেতে চায় তাদের কিন্তু সরকারের পক্ষ থেকে 3 দিন, 7 দিন এবং এর বেশি একটা ট্রেনিং দেওয়া হয় টিটিসি থেকে। তে আমরা জেলা প্রশাসনের উদ্যোগে মাঝে মধ্যে সেখানে যাই এবং সেই ক্লাসে আমরা এই বিষয়ে সচেতনতামূলক বক্তব্য পেশ করি। দেশের বেকার যুবকদের দক্ষতা ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পাঠাতে পারলে এবং প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করলে অল্প সময়ের মধ্যেই অর্থনৈতিক দিক থেকে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এখন মেহেরপুর। মাত্র 100 টাকা নিয়ে কুমিল্লায় আসা অসহায় নারী এখন কোটিপতি উদ্যোক্তা। বাড়ি বাড়ি গিয়ে কাপড় সংগ্রহ করে সেলাইয়ের কাজ করা সংগ্রামী নারীর 4টি প্রতিষ্ঠানে কাজ করছেন অন্তত 30 জন। একসময় সন্তানদের খাবার জোগাড়ের জন্য রক্ত বিক্রি করা মানুষ সহায়তা করছেন অসহায়দের। এমনই এক নারীর গল্প জানাবেন মাসুদ আলম। ছবিতে ছিলেন বাসির আহমেদ। বাচ্চাগুলো নিয়ে বেরিয়ে গেছে, দেখি তারে একটু দিয়ে সাহায্য কেউ করে না। কুমিল্লার দাউদকান্দির গোবিন্দপুর গ্রামের নাসিমা খানম মাত্র 13 বছর বয়সে বসতে হয় বিয়ের পিঁড়িতে। 17 বছর বয়সে স্বামীকে হারিয়ে ঠাঁই হয়নি শ্বশুর বাড়িতেও। দরিদ্র বাবার বোঝা না হয়ে মাত্র 100 টাকা সঙ্গে নিয়ে পাড়ি জমান কুমিল্লা শহরে। অচেনা শহরে 4 ছেলের মুখের খাবার জোগাতে বিক্রি করতে হয়েছে নিজের রক্ত। এরপর যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কাপড় সংগ্রহ করে শুরু করেন সেলাইয়ের কাজ। এরপরে আর পেছনে তাকাতে হয়নি। আমি নিজে কাজ করতাম, আমার বড় ছেলেরা হাতে কাজ করতো, আমরা করে আমরা মায়ের ছেলেরা সবাই করতে করতে দেখতেছি একদিন রমজান মাস আসছে। এই যে রমজান আমার এই ঘরে এইরকম টাল হয়ে গেছে। বর্তমানে নাসিমার টেইলার্স ও ফ্যাশন হাউস মিলিয়ে 4টি প্রতিষ্ঠান, যেখানে কাজের সুযোগ হয়েছে অন্তত 30 জনের। 3000 হবে মেয়েরা কাজ শিখে শিখে বাসায় সেলাই মেশিন নিয়ে নিয়ে কাজ করতেছে, আমার থেকে নিয়ে কাজ করতেছে। আমি তো সবাইকে দিতে পারতেছি না, কিছু কিছু আমার এমব্রয়ডারি লোক আছে, এমব্রয়ডারি কাজ করে। এই ব্যবসা প্রতিষ্ঠান যা দেখতেছেন সব ওনার হাতেই করা, আমাদের একটা ওনা বলে আমরা নিজেরা কইরা কিছু করছি এমন এখনো পর্যায়ে আসি নাই। স্ট্রাগল করছি যে বলতে গেলে আমার আম্মার পুরাটাই অবদান। আজকে আমার আম্মা যদি এতটুকু না করতো আমরা কোথায় চলে যেতে পারতাম আমরা নিজেরাও জানতাম না। হতদরিদ্র থেকে কোটিপতি বনে যাওয়া নাসিমা এখন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আয়ের একটা অংশ দান করেন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও অসচ্ছলদের মাঝে। এখানে আল্লাহ রিজিক যতদিনের জন্য এখানে রিজিকটা রাখছে ততদিনের জন্য আমি খাইছি বাস শেষ। এবারটি আজকে খাওয়া দাওয়া করলাম, আরও একবার করে আসলাম। মাসের মধ্যে 2-3 বার খানা খাওয়ায়।
এরই মধ্যে জাতীয় যুব পুরস্কার সহ জেলা ও বিভাগীয় বেশ কয়েকটি সম্মাননার সাথে পেয়েছেন কীর্তিমান মা খেতাবও, যাকে দেখে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছেন অন্যরাও। ওনাকে দেখে অনেক মারা এই যে যারা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আছে তারা কিন্তু নাসিমা খানমরা আমাদের কাছে উদাহরণ। জীবনে নানা প্রতিবন্ধকতা থাকবেই, তবে পরিশ্রম, সততা ও একাগ্রতা থাকলে মানুষের সাফল্য কেউ ঠেকাতে পারে না, এগিয়ে যান বহুদূরে। আর সেটাই প্রমাণ করলেন কীর্তিমান মা খেতাবপ্রাপ্ত কুমিল্লার নাসিমা খানম। মাসুদ আলম, এখন, কুমিল্লা। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।